सर पहला सवाल है अभी सिचुएशन क्या है, क्या आप जानते हैं? अभी सिचुएशन तो आप जानते हैं, 9 लोगों का मृत्यु हो गया। तो बाकी 80 लोगों को हमारा डिपार्टमेंट वाला जो ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया और वो आसपास में वो जो रेस्क्यू सेंटर हुआ उधर है। कारण क्या रहा लेने का, क्या कुछ पता चला? अभी तक एकदम ठोस कानून सामने नहीं आया, फॉरेंसिक होने के बाद ही हो सकता है। सर एक सवाल उठ रहा है कि पास में हेडक्वार्टर है, उसके बावजूद भी 9 लोगों की मौत होगी, जहाँ पे यहाँ पे 5 इंच रहता है, लेडर रहता है, इसके बावजूद भी ऐसा कैसे हो गया? वो सूचना मिलने के साथ साथ 1 मिनट के अंदर हमारा पूरा फायर फाइटर, हमारा ऑफिसर पहुंचा, इसलिए 80 आदमी को हम लोग बचा लिया, नहीं तो पूरा 100 आदमी इधर मर जाता आज। अच्छा, पूरा इतना पास में है तो तुरंत आ गया। हमारा सूचना मिलने के 1 मिनट के बाद हमारा ऑफिसर लोग आया, फायर फाइटर क्या मौत हुई? फायर फाइटिंग सिस्टम था? सॉरी, जो लोगों की मौत हाँ, हुई तो है, ज्यादा से ज्यादा बांग्लादेशी है, वो हम लोग का खबर आया, तो अभी तक डिटेल्स खबर नहीं आया। वो कलकत्ता पुलिस और जहाँ है डेड बॉडी जहाँ है वो सब कर रहा है। फायर फाइटिंग सिस्टम था? सॉरी, होटल का लाइसेंस था क्या? वो देखेंगे, कलकत्ता पुलिस देखेंगे, वो केएमसी देखेंगे। क्या कुछ एक्शन अभी तक लिया गया है, आगे क्या सोच रहे हैं? अभी तो एक्शन होगा, मुख्यमंत्री जी के साथ हमारा बातचीत हो रहा है, एक्शन तो जरूर होगा। फायर फाइटिंग सिस्टम था? फायर फाइटिंग सिस्टम था, कुछ मेरे को देखने को मिला कि खास नहीं था, क्योंकि जहाँ जितना होगा तो जितना मौजूद होगा फायर फाइटिंग इक्विपमेंट, वो लड़ाई कर सकते, उतना मेरे को नजर में नहीं आया। दादा पर कमेटी बैठेंगे? जरूर बैठेंगे और हम लोग को पूरा ऑडिट करने के लिए पूरा घटना का जो असली कारण क्या है तो कमेटी जरूर बनेगा। রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, খুবই খারাপ একটা ঘটনা, কিন্তু উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আগের সিস্টেম বা সরকার পাপ করে গেছে, তার খেসারত দিতে হচ্ছে। এটা মূলত লম্বা একটা লেখার মাধ্যমে উনি বলতে চেয়েছেন এবং এটা সত্যি বাস্তব। পাপ করে গেছে আগের সরকার, পাপ করে গেছেন ববি হাকিমরা, আর আজকে তার খেসারত বা ভোগ করতে হচ্ছে এই সরকারকে। কারণ সরকারের ব্যাপার নিয়ে মানুষ প্রশ্ন তুলবেন না, যারা বোঝার তারা বুঝছেন যে 3 মাসে তার ওই সব কিছু করা সম্ভব না। দেখা তো চলছে, নজরদারি যে বিষয় সে তো চলছে, কিন্তু এত বড় জায়গা, এত বড় শহর, তারপরে একটু কড়া স্টেপ নিতে গেলে আবার হইচই করে বেরিয়ে পড়া, কেন বুলডোজার, কেন বুলডোজার। এবার বুঝছেন তো যে কেন বুলডোজার প্রয়োজন রয়েছে। কোনো নিয়ম মানেনি আগের সরকার, কোনো নিয়ম মানেনি আগের পুর বোর্ড। এখন তো পুরসভার যে মেয়র, সেখান থেকে তো ববি হাকিম সরে চলে এসছেন। বুঝেছেন নিশ্চয়ই যে যা করেছি, থাকলে আরও মুশকিল, আরও মানে প্রশ্নের মুখে পড়তে হবে, হয়তো সেই জন্যই কেটে পড়ার চেষ্টা। কিন্তু কেটে পড়ে আর কি হবে, যেটা করার সেটা তো করে চলে গেছেন। যখন ওনাকে ধরপাকড় করা হচ্ছিল উনি একটা কথা বলেছিলেন, আমি কলকাতাকে বাঁচাতে পারলাম না। আজকে কি হচ্ছে কলকাতার লোক মারা গেছেন এবং ওটা তো হোটেল, তো মানে হোটেলের মানে বাংলাদেশ থেকে যারা এসছেন এখানে অনেকে আছেন, মানে ডাক্তার দেখাতে আসেন, যদিও বাংলাদেশ থেকে অনেক বড় বড় কথা বলা হয়, কলকাতা ছাড়া তাদের চলে না, ঠিক আছে, তারা এসেছেন অতিথি, কেউ ডাক্তার দেখাতে, কেউ বা অন্য কাজে মারা গেছেন তারা। এবার তার সঙ্গে মানে 9 জনের মধ্যে 5 জন বাংলাদেশি, সম্ভবত 4 জন এখানকার। তো যাই হোক, মানুষের মৃত্যু যেখানকারই মানুষ হন না কেন সেটা আমরা কখনোই আলাদা করতে চাই না, খুবই কষ্টের। কিন্তু কি হচ্ছে, সেই কলকাতায় তো মারা যাচ্ছেন লোকজন। কি করেছেন? এই যে আমি শুনছিলাম দর্শক, এই যে হোটেল বলছে একটা বিল্ডিং, পরে আবার নাকি 2টো বিল্ডিংয়ের মাঝখানে যে গ্যাপ, সে গ্যাপটাকে জুড়ে দিয়ে এল প্যাটার্নে একটা করে দেওয়া হয়েছে। আর
G+4 বলা হচ্ছে, একটা বিল্ডিংয়ে আবার একাধিক হোটেল, মানে একটা ফ্লোর একটা হোটেল, আর একটা ফ্লোরের একটা অংশ আর একটা হোটেল মানে বিল্ডিং, আমরা হোটেল কি বুঝি, একটা বিল্ডিং একটা গোটা হোটেল, তাই তো? এখানে একটা বিল্ডিংয়ে একাধিক হোটেল, মানে যেমন হোটেলের হাট বলা যায় ওখানে। আর এই মির্জা গালিব স্ট্রিট যেটা বলা হচ্ছে, পাশেই তাই দমকল বাহিনী, পাশেই সেন্টার বলে, বাঁচোয়া পাশেই সেন্টার বলে। অবশ্যই দমকল বাহিনী ভালো কাজও করেছে বলতে হবে। মন্ত্রী বললেন না 9 জন মারা গেছেন, কিন্তু 80 জনকে বাঁচানো গেছে, 80 জনকে বাঁচানো গেছে, এটা একটা বড় বিষয়। একটু ঢিলেমি হলে কিন্তু আরো অনেকেই মারা যেতে পারতেন। ধোঁয়াতে মারা গেছেন, তো বেশিরভাগ ধোঁয়াতে মারা গেছেন দম বন্ধ হয়ে। বাকিদেরকে বের করে আনা, এটা একটা বড় কাজ। তো ধোঁয়াতে যখন মারা যাচ্ছেন লোকজন ওখানে, সেই ধোঁয়ার সঙ্গে ফাইট করে দমকল বাহিনীর লোকেরা গিয়ে উদ্ধার করছেন, এটাও তো তাদেরকে মানে কর্নিশ জানাতে হবে না, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করাটা। তখন আগের সরকার যা করে গেছে এইসব, তার তো খেসারত দিতে হচ্ছে বলছি, কিন্তু বর্তমান সরকার যে কাজটা করতে পারছে এবং যেটা তাদের করার এই মুহূর্তে সুযোগ আছে, সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার কার্য। আপনারা দেখেছেন তারাতলাতে যে ঘটনা ঘটেছিল, সেখানেও এত দ্রুত নেমেছিল এবং সেখানে আরও অনেক এজেন্সি নেমেছিল, তো তার জন্য অনেক মানুষের প্রাণ বাঁচানো গেছিল। এখানেও তাই 9 জনের মধ্যেই সীমাবদ্ধ রাখা গেছিল। 9 জনকেও আমরা একজনও চাই না মানে যে কেউ মারা যান, তবুও কিছু করার নেই না, একটু তো সময় লাগে আসতে। তারপরে ঘটনার সঙ্গে সঙ্গে খবর হয়তো পৌঁছায় না, 2 মিনিট 4 মিনিট বা 10 মিনিটের মধ্যে জায়গায় পৌঁছানো। তো তার মধ্যে এসে গেছে দ্রুত, এবং উদ্ধার কাজ চালানোর ফলে মৃতের সংখ্যাটা 9, নাহলে ভয়ঙ্কর একটা নাম্বার হতে পারত। তো এই কাজটা কিন্তু বর্তমান সরকার প্রশাসক তারা কিন্তু করছে, কিন্তু যে কাজগুলো করে রেখে গেছে আগের সরকার, কি করে এটার সমাধান সহজে আপনারা আশা করেন? আমি একটা কথা বলে রাখি, এই ঘটনা ঘটার পরে আমি আজকে মুখ্যমন্ত্রীকে একটা হোয়াটসঅ্যাপ করেছিলাম যে কি করে সামলাবেন বলুন তো আপনারা। কলকাতা বা বিভিন্ন জায়গায় যেসব ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে এবং নিয়মের বাইরে গিয়ে যেসব কাজ কারবার চলেছে, কি করে সামলাবেন আমি শুধু এটা ভাবছি। আমি একটা ছোট্ট পোস্ট করে মানে ওনাকে ছোট্ট লিখেছিলাম যে কি করে সামলাবেন, কত কি করবেন আপনারা। পুরো তো ক্যান্সারের মতো অবস্থা হয়ে গেছে। ভাবুন কলকাতার ক্ষেত্রে বলেন, এই যে মির্জা গালিব স্ট্রিট, আমি তো জানি কলকাতায় তো আমি দিন কাটিয়েছি, গলি এমন অবস্থা। তারপরে তো নানান কোথাও টায়ারের কারবার, মানে নানান সব যাচ্ছে তাই অবস্থা। তার মধ্যে সব কারবার চলছে, আর লোকে গিজ করছে। ওই এলাকায় যাবেন, লোক একটুখানি জায়গা, লোক গিজ, এত লোকজন ওখানে। নিয়ম কানুন দেখবেন কোথাও ঠিক নেই, এক গাদা কেবিল জড়ো হয়ে মানে আগে আগুন যদি লাগে পুরো সব মানে হয়ে যাবে, মানে ইলেকট্রিক কেবিল, মানে কোনো সিস্টেম ফলো করা হয় না। আর ওখানে বিনা সিস্টেমে নিয়মের বাইরে গিয়ে কাজকর্ম হলেও কেউ বাধাও দেন না বা দিতে পারেন না। দুটো ব্যাপার আছে, এইসব এলাকায় না একটু দাদাগিরি চলে, একটা সময় ওইসব এলাকায় ইকবাল আহমেদ, সুলতান আহমেদ, এদের একটা বিরাট পাওয়ার ছিল, বিশেষ করে ইকবাল আহমেদের ওইদিকে। তো এইসব এলাকায় না মানে পুরো দাদাগিরি চলে। অ্যাডমিনিস্ট্রেশন তার মতো করে কাজ করতে পারে, এটা কিন্তু হতো না, এটা মানে হয় না ওখানে। আর 2 হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা না দেখতেও চান না ওখানে, কারণ মুসলিম এলাকা না, বেশি ঘাটাবো না, ভোট ব্যাংক ঘাটানো যাবে না, ওরা যা ইচ্ছা করুক। ফলে এটা এক হচ্ছে দাদাগিরি চলে, পুরো দাদাগিরি প্যাটার্নে ওখানে চলতো। আর এখানে হতো ইলিগাল কনস্ট্রাকশন, তো বুঝতেই পারছেন কি ওখানে হয়েছে। তো এই কারণে ওগুলো একটা ক্যান্সার হয়ে গেছে। এখন আমি আবার বলছি, এই তো এত কথা দেবেন, আজকেও হয়তো অন্য পার্টির লোক কেউ বলছেন না কি করছে সরকার, কি দেখছে সরকার। সরকার 3 মাসে কি করবে? তাহলে সরকারকে যদি করতে হয় তাহলে একটাই করতে হবে, সরকারের একটু খুব টাইট করে পুরো বুলডোজার সব ভেঙে ফেলতে হবে, কারণ সবই অনিয়ম। যে ভাঙতে যাবেন দেখবেন কত হইচই পড়ে যাবে, কেন মানবিকতা কোথায় গেল, ঠিক যেমনটা তপসিয়াতে হয়েছিল। তারপর হাইকোর্ট গিয়ে স্টে করে নিয়ে স্টে করে বন্ধ করে লাভটা কি হলো? ওই রকম ওই বিপজ্জনক অবস্থা দিয়ে কিন্তু রয়ে গেল। আবার কোনোদিন কোনো বিপদ ঘটলে আবার সরকারকে দোষারোপ করবে, কিন্তু মাঝখানে অনেকের প্রাণ চলে যাবে। ফলে সময় থাকতে যদি
মানে একটু সেফটি জায়গা, সেফটি ব্যবস্থা করা যায় সেটা করতে হবে। হ্যাঁ, ইনিশিয়ালি কষ্ট হবে, খারাপ, অনেকে সেটেল হয়ে গেছেন, তাদেরকে সরতে হলে সমস্যা, মানছি, কিন্তু প্রাণ যখন চলে যাবে তখন কি হবে? ফলে এটা তো আমি মুখ্যমন্ত্রীকে এটা বলার পরে উনি একটা কথা আমাকে বললেন, যেটা পোস্টে লিখেছেন, মানে ওইরকম কথাই উনি ওখানে বলার চেষ্টা করলেন, মানে মানে যা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, সব কিছুর সঙ্গে আপোষ করে নেওয়া হয়েছে, মানুষের জীবনের সঙ্গে আপোষ করে নেওয়া হয়েছে। উনি একটা কথা বলেছেন, টাইট তো দেবই। তো টাইট দেওয়ার ব্যাপারটা আমরা দেখলাম পোস্টে উনি লিখেছেন, একটা সিট গঠন করা হয়েছে ইনভেস্টিগেশন করার জন্য। আমি শুনছি আরও সব হোটেল টোটেল যেগুলো আছে সেগুলোও সব নজরদারি করা হচ্ছে, এবং তারাপীঠে যে ঘটনা ঘটেছে সেটাও শুনেছেন। এবং তারাপীঠের ঘটার পরে আমি শুনলাম যখন আরও অনেক হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে, আগে সব দেখান ঠিকঠাক, তারপর কাজ চালাবেন, 15 না আরও কত বেশি হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এইসব এলাকাতেও হবে। আর এটাও মানে হতে পারে যাদের নজরদারি করার কথা সরকারের স্তরে, তারা তো মাইনে পান তো, এবং আমি তো বলবো ওই এলাকার যিনি কাউন্সিলর আছেন তাকেও প্রশ্ন করা উচিত, আপনি কী করছিলেন এখানে? শুধু ভোট নেবেন আর স্কোয়ার ফুটে হিসেবে মানে হিসেব কষবেন, অঙ্ক কষবেন? হ্যাঁ, কী করছিলেন এখানে? এতগুলো এরকমভাবে কারবার চলছিল, আপনার কোনো দেখার কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই। তো যাদের নজরদারি করার কথা তাদেরকেও দেখতে হবে যে কী করে এইগুলো চলতে পারে। মুখ্যমন্ত্রী বা কোন এক মন্ত্রী নবান্নে বসে তিনি সব কিছু দেখে ফেলবেন, এটা তো না। সব কিছু নজরদারির মধ্যে রাখার জন্যই তো এত লোকজনকে নিয়োগ করা হয়, মাস মাইনে দেওয়া হয়। তো কী করছিলেন? নাকি এদিক থেকে বেতন আর ওদিক থেকে আরও অন্যভাবে পোষাচ্ছিলেন এইসব ইলিগাল কাজকর্ম রাখার জন্যে, মাসোয়ারা নিয়ে? তো ফলে এগুলোকে দেখা উচিত। একটু খুবই কষ্টের ব্যাপার। আমি তো বলছি, আমি বললাম না, বলেছিলাম মুখ্যমন্ত্রীকে যে খুবই মুশকিল তো, এমন অবস্থা কি করবেন? এ তো মনে হচ্ছে গোটা কলকাতার একটা অংশকে ভেঙে ফেলতে হবে। সেটা খুব বড় কঠিন কাজ, খুব বড় কঠিন কাজ। কিন্তু না হলে আবার এই প্রাণের ঝুঁকি নিয়ে থাকতে হবে, আবার কোনো ঘটনা ঘটবে। দেখা যাক মুখ্যমন্ত্রী কি করবেন, কতটা করতে পারবেন। আবার কোর্টে গিয়ে তো মানে এ করার চেষ্টা হবে। তো উনি খুব পজিটিভ এইসব ক্ষেত্রে, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, এবং বলেছেন যে আমরা একটা ব্যবস্থা তো করবোই, এটা চলতে পারে। কারণ দুটো ঘটনা ঘটলো, একটা তপসিয়াতে এরকম একটা অগ্নিকাণ্ড ঘটলো, একটা কলকাতায় এরকম একটা জায়গায় ঘটলো, তো চলতে পারে না। সুতরাং সমস্ত কিছু থরলি চেক আপের প্রয়োজন রয়েছে, সেটা আমি দেখলাম ওনার কথাই যা পরিষ্কার হয়ে এলো। তো উনি টাইট দেওয়ার একটা ব্যবস্থা করবেনই, কারণ এটা হতে পারে না। আর আগে না ওই ছাড় দিয়ে ঘর করেছে, না সিঁড়ি এমার্জেন্সি এরকম রাখার কোনো ব্যবস্থা করেছে। এই যে ঘটনা ঘটেছে, এক্সিটের তো সেরকম জায়গা খুঁজে পাওয়া যায় না। তো আমি আবারও বলছি, ভাগ্যিস দমকল বাহিনী এখন অনেক বেশি অ্যাক্টিভ, তারা ওইভাবে ঝাঁপিয়ে পড়েছিল বলে এতগুলো প্রাণ বাঁচানো গেছে। যাচ্ছে অবস্থা ছিল। এরকম ঘটনা আগের সরকার আমলে অনেক ঘটেছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো ফলে দর্শক যেটা বলার বা দেখার যে কি হয় এখান থেকে, কারণ